আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের বংশগতি বিষয়ে দুখানা ভিডিও আমি আগেই প্রকাশ করে দিয়েছি। সেখানে আমি মেন্ডেলের এক সংকর জনন, অল্প করে দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা এগুলো সব আলোচনা করে দিয়েছি। আরও আলোচনা করে দিয়েছি তোমাদের কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়, মানুষের মধ্যে জিন গঠিত রোগগুলো কি করে প্রকাশিত হয়, কি করে প্রকাশিত হয় না। বংশগতি বিষয়টা ক্লাস 10-এর পক্ষে আমার মনে হয়েছে একটু শক্ত, একটু জটিল, যাতে গ্রাম বাংলার ছেলেরা খুব সহজে বুঝতে পারে, খুব সহজে তার প্রশ্নের উত্তর দিতে পারে। তার জন্য আমি খুব সহজে এই দুটো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তবুও মানুষের কৌতূহল থেকেই যায়, কি করেই বা মানুষ সৃষ্টি হয়েছিল, কি করেই বা জীব সৃষ্টি হয়েছিল, এরকম সব ভিডিও আগেই আমি দিয়ে দিয়েছি। বীজ আগে এসছিল না গাছ আগে আগে এসছিল, যারা এই ভিডিও নতুন দেখছো তারা হয়তো জানো না, তারা দেখে নিতে পারো। এইরকম কৌতূহল উদ্দীপক প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। আগেকার যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লেতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং উইকিপিডিয়া থেকেই দিতাম, কিন্তু গত একটা ভিডিওতে আমি বলেছিলাম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রায় 46 হলেও জিনের সংখ্যা প্রায় 30,000-এরও বেশি, এবং বলেছিলাম প্রথম যে ফার্স্ট ক্রোমোজোম সেখানে জিনের সংখ্যা সব থেকে বেশি, জিনের সংখ্যা বলছি, জিনের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু এখন রিসেন্ট গবেষণা দেখা গেছে অন্য একটি বইয়ে, এবং ভালো করে দেখা গেল কত না, সব থেকে 1 নম্বর ক্রোমোজোমে জিনের সংখ্যা সব থেকে বেশি। সেখানে দেখা গেল 2,968টা জিন আছে। তা সেই এত জিন একটা ক্রোমোজোমের মধ্যে থাকছে, এত চারিত্রিক বৈশিষ্ট্য, সেই সমস্ত কি করে প্রকাশিত হচ্ছে, কি করেই বা আমাদের সন্তান সন্ততির মধ্যে আসছে, কি করেই বা একটা বাচ্চা ছেলে, বাচ্চা সন্তান পরবর্তী ক্ষেত্রে পিতা হচ্ছে এবং তার বংশগতিগুলোকে নিয়ে যাচ্ছে। বংশগতি বিদ্যায় সেই সমস্ত আলোচনা করেছি তোমাদের খুব সুন্দরভাবে। সেই আদিম সৃষ্টির অনন্তকাল থেকে মানুষের মধ্যে কৌতূহল যেমন চলে আসছে, বাচ্চা যারা এখন আছো তাদের মধ্যেও কৌতূহল আছে যে কিভাবে মানুষ সৃষ্টি হয়েছিল, কিভাবেই বা সন্তান সন্ততি তৈরি হয়। গোলাম মুস্তাফার কথা অনুযায়ী কবি তিনি বলেছেন, ঘুমিয়ে আছে সকল পিতা সকল শিশুরই অন্তরে। কিশোর কবিতাতে তিনি বলেছেন, আজকে যে শিশু কালকে সে পূর্ণবয়স্ক হবে, সে পিতা হবে। এরকম করেই মানুষ তার জীবনধারা ধরে রেখেছে। শুধু মানুষ কেন, সমস্ত প্রাণী তাদের বংশ বিস্তার করে তাদের সৃষ্টির যে রহস্য সেটাকে এগিয়ে নিয়ে চলেছে পৃথিবীর বুকে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন জীব, অবলুপ্ত হয়ে যাচ্ছে নতুন নতুন জীব, যেগুলো আমরা অভিব্যক্তি অধ্যায়ে সব জানবো। আজকে তোমাদের ছাত্রছাত্রীদের কথা মতন, এবং যাতে ছাত্রছাত্রীদের বিশেষ করে গ্রাম বাংলার ছেলেদের প্রশ্নের উত্তর সহজে তারা বুঝতে পারে বা ঠিক ঠিক প্রশ্নের উত্তরগুলো যাতে জানতে পারে, তার জন্যে আমি বাণী সংসদের বই থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। বাণী সংসদের এই বইটার মধ্যে সমস্ত প্রশ্ন দেয়া আছে, এমনকি মাধ্যমিকের 2023 সালের প্রশ্ন পর্যন্ত দেয়া আছে। আমি যখন বইটা থেকে আলোচনা করব তখন বইটার ছবি আমি দেখিয়েও দিয়েছি, তবু একবার দেখিয়ে দিচ্ছি। এই বইটা থেকে, বাণী সংসদের এই বইটা থেকেই আমি আলোচনা করব, সাথেই এবারের জন্য যাতে গ্রাম বাংলা ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য মাধ্যমিকের সাজেশনও দিয়ে দেবো। এটা 2024 সালের প্রশ্ন, 2023 সালের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেবো, সাজেশন দিয়ে দেবো যখন টেস্টে কাছাকাছি চলে আসবে সেই সময়। আজকে তোমাদের এই বাণী সংসদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি, সেখানে আমি বই থেকেই ডিসপ্লের মাধ্যমে দিয়ে দেব। আর এই বিভিন্ন রকম জিনগত যে রোগ, তার যে কখন হবে, কোনটা ক্যারিয়ার হবে, কোনটা বাহক হবে, এগুলো একটু খুব ভালো করে মনে রাখতে হবে। শুধু দু একটা জিনিস একটু মনে রেখে দিতে হবে, কি না,
একদম প্রথমে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হলো কি না আমাদের সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ। যখন কন্যা সন্তানের মধ্যে একটি হয়তো হিমোফিলিক বাহক হলো বা বর্ণান্ধর বাহক হলো, আর একটা যদি স্বাভাবিক থাকে, তাহলে সেক্ষেত্রে তার রোগটা প্রকাশিত হবে না। কাদের ক্ষেত্রে? কন্যা সন্তানদের ক্ষেত্রে। কন্যা সন্তানদের ক্ষেত্রে মনে রাখতে হবে বাহক হয়ে যায়, সেই জন্য কন্যা সন্তানদের এই রোগের অর্থাৎ হিমোফিলিয়া এবং বর্ণান্ধতাতে আক্রান্ত সংখ্যা কম। আর একটা রোগের কথা আমাদের জেনে নিতে হয়েছিল, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে কি না এটা হচ্ছে অটোজোম বাহিত রোগ। অটোজোম মানে আমাদের অটোজোমের সংখ্যা কত বলে দিয়েছিলাম, মনে আছে প্রত্যেকেরই? 22 জোড়া বা 44টা। সেই অটোজোম বাহিত রোগ আলফা থ্যালাসেমিয়া হয়, এটা মনে রাখতে হবে না। 16 নম্বর ক্রোমোজোমের ডিফেক্টের জন্য, যেখানে হিমোগ্লোবিনের যে 4টে পেপটাইড বন্ডের কথা বলেছিলাম, আলফা চেন দুটো বিটা চেনের কথা, সেই দুটো আলফা চেনের যদি কোনো ত্রুটি থাকে, তখন এই আলফা থ্যালাসেমিয়া রোগটা হবে 16 নম্বর ক্রোমোজোমের জিনের গঠনগত ত্রুটি থাকার জন্য। আর বিটা থ্যালাসেমিয়া হবে 11 নম্বর ক্রোমোজোমের যে জিন আছে, সেই জিন বিটা থ্যালাসেমিয়ার জন্য যে জিন, সেগুলো ডিফেক্ট থাকার জন্য। এবার যদি খুব বেশি ডিফেক্ট থাকে, তাহলে মেজর থ্যালাসেমিয়া হবে, খুব কষ্টকর, সারা জীবন রক্ত দিয়ে যেতে হবে, হয়তো দেখা যাবে হয়তো বেশ কিছুদিন বাদে সে কন্যা বা পুত্র সন্তান মারা যাচ্ছে। সেই জন্য বারবার বলেছিলাম যে বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং দরকার, সেগুলো আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের পূর্বে ঠিকুরজি কুষ্টির সাথে সাথে যদি মানুষ যদি আরো বিজ্ঞানসম্মত হয়ে যায়, তার সাথে সাথে ব্লাড গ্রুপটা অবশ্যই টেস্ট করার দরকার। কেন না, যদি দুজনেই বাহক হয়ে যায়, পিতা এবং মাতা অর্থাৎ পাত্র এবং পাত্রী যদি দুজনেই বাহক হয়ে যায়, তাদের সন্তান সন্ততি থ্যালাসেমিয়া আক্রান্ত হবেই। সেক্ষেত্রে তাদের চোখের সামনেই তাদের খুব প্রাণপ্রিয় সন্তান সন্ততিদের পৃথিবী থেকে চলে যেতে হবে, বা আস্তে আস্তে তাকে রক্ত দিয়ে দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে। এটা খুবই দুঃখজনক ঘটনা। সেই দুঃখজনক ঘটনা যদি পুনরাবৃত্ত না হতে চায়, তার জন্যে এখন সচেতনতা ক্যাম্প হচ্ছে। বিভিন্ন সচেতনতা ক্যাম্পের মধ্যে দিয়ে এই সমস্ত গুলো বলে দেওয়া হচ্ছে যে থ্যালাসেমিয়া বাহক কি বাহক না। যদি স্বাভাবিক হয় আর অসুবিধা নেই, তাহলে অন্যজন যদি বাহকও হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তা তোমাদের মনে এই সমস্ত কৌতূহলগুলো আরো একবার এই বই থেকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আর এই বইটা থেকে প্রচুর প্রশ্ন আছে, একটা মাল্টিপল চয়েস করতেই প্রায় 30 মিনিট মতন লেগে যাচ্ছে। কারণ কি, আমি যখন ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, ব্যাখ্যাগুলো করে দেওয়ার সঙ্গে শুধু প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি না, যাতে তোমাদের আগেকার পড়াগুলো একটু মনে করতে পারো, তার জন্য কিন্তু সেইগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যার ফলে হয়তো সময় একটু বেশি লাগছে। তোমরা একটু পড়াটা মানে বই এই যে ভিডিওটা, এটা একটু শুনলেই তোমাদের কাজ হয়ে যাবে। প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, সাথে সাথে তোমরা সেই পড়াশুনোগুলো শুনবে। আর একদম লাস্টেরতেই বলে দিই যে প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটা ভালো করে দেখো, প্রশ্নের উত্তরগুলো, তারপরে আরো একটা ভিডিও, 3টে পর্বে মনে হচ্ছে এই ভিডিওটা শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবে। আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের চাহিদা মতন জীবনবিজ্ঞান ও পরিবেশ 10ম শ্রেণীর বাণী সংসদের বই থেকে প্রশ্ন উত্তর আমি সমস্যার সমাধান করে দেব। বংশগতি এবং কয়েকটি জিনগত রোগের প্রশ্ন উত্তর আলোচনা করার সময় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখন তোমরা বংশগতি বিদ্যার কোনো প্রশ্ন পড়বে, উত্তর করবে, তখন সেটা 2বার 3বার করে ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু বংশগতি বিদ্যার প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবে না। অঙ্ক যখন করতে বলি, তখনও বলে দিই তোমাদের যে অঙ্ক যখন করবে, তখন তোমরা অঙ্কের যে প্রশ্ন, সেটা 2বার 3বার পড়বে। এখানেও ঠিক বলবো, বংশগতি বিদ্যার প্রশ্ন করার সময় প্রশ্নটা অন্তত 2বার 3বার করে পড়বে। 2বার 3বার করে না পড়লে ঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। আমি তোমাদের দ্রুততার সঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলো সব বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথম প্রশ্ন আছে অনুশীলনীর, দেখতে পাচ্ছ আশা করি। মানুষের অটোজোমের সংখ্যা।
বলতে পারবে মানুষের অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। হ্যাঁ, এখানে বি এর প্রশ্নে ক খ গ এর উত্তরটা হবে 22 জোড়া। একের দাগের একের প্রশ্নের উত্তরটা বললাম যে মানুষের অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। মনে রাখতে হবে 44টা থাকে আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে দুটো, এক্স আর ওয়াই পুরুষদের ক্ষেত্রে, আর স্ত্রীদের ক্ষেত্রে থাকবে এক্স আর এক্স। স্ত্রীলোকের গ্যামেটে বর্তমান সেক্স ক্রোমোজোম হলো, আরেকবার বলছি, স্ত্রীলোকের গ্যামেটে বর্তমান সেক্স ক্রোমোজোম হলো। তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তর, এখানে কিন্তু স্ত্রীলোকের গ্যামেটে যখন বলছি আমি তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে গ্যামেট বলছি। গ্যামেট বললে কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে তখন তাদের দুটো যে দেহ, তার দেহকোষের যে ক্রোমোজোম সংখ্যা তার থেকে কিন্তু অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এই বইয়ে যে প্রশ্নের উত্তরটা করে দেওয়া ছিল, তোমাদেরই কেউ করে দিয়েছিল, সেটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তরটা কী হবে? যদি স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম হলো তখন উত্তর হতো এক্স আর এক্স, ঠিক আছে। আর যদি বলে স্ত্রীলোকের গ্যামেটে বর্তমান সেক্স ক্রোমোজোম হলো, তাহলে গ্যামেট মানে কটা সেক্স ক্রোমোজোম থাকবে? স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে একটা গ্যামেট উৎপন্ন হবে, তার মধ্যে সেক্স ক্রোমোজোম থাকবে একটা, আর হচ্ছে 22টা অটোজোম থাকবে। তাহলে সেক্স ক্রোমোজোম কটা থাকবে? একটা থাকবে। আর অটোজোম কতগুলো থাকবে? 22টা। তাহলে দেখো প্রশ্নের উত্তরটা কিন্তু একটু এদিক ওদিক যদি পড়ার অসুবিধা হতো তাহলে কিন্তু ভুল উত্তর হয়ে যেত। স্ত্রীলোকের গ্যামেটে বলেছে, গ্যামেটে বললে তখন তোমাকে কিন্তু এক্স হবে। তাহলে স্ত্রীলোকের যদি বলে যে গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত, তাহলে তখন তোমরা কি করবে? আমি লিখে দিচ্ছি, দেখো 22টা অটোজোম হবে প্লাস একটা এক্স হবে। বুঝতে পারলে? এইখানে একটা গ্যামেট হবে ডিম্বাণুর, আর একটা গ্যামেট হবে 22A প্লাস এক্স। হ্যাঁ, এবার তোমাদের মনে রাখতে হবে, এখন হয়তো তোমরা জানবে না যে স্ত্রীলোকের ক্ষেত্রে কি হয়, চারটে তোমার এইরকম মধ্যে তিনটে পোলার বডি হয়ে যায়, একটাই মাত্র ডিম্বাণু তৈরি হয়, এবং সেই একটাই ডিম্বাণুতে তার ক্রোমোজোম সংখ্যা থাকবে কত? 22A প্লাস হচ্ছে এক্স। আর ঠিক পুরুষদের ক্ষেত্রে ঠিক কীরকম হবে? 22A প্লাস এক্স একটা হবে, 22A প্লাস ওয়াই আর একটা হবে। মনে রাখতে হবে শুক্রাণুর সংখ্যা কিন্তু চারটেই তৈরি হয়ে যায়। আর স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু বাকি যে তিনটে হলো তারা কিন্তু আর সারভাইভ করতে পারে না, বেঁচে থাকতে পারে না, তারা কিন্তু পোলার বডি রূপে নষ্ট হয়ে যায়। যখন তোমরা ডিম্বাশয়ের মিওসিস যখন বলবো 11-12 ক্ষেত্রে, তখন তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তারপরে প্রশ্ন দেখো, বর্ণান্ধ পিতার জিনোটাইপ হলো, বর্ণান্ধ পিতার জিনোটাইপ হলো, এখানে খেয়াল রাখতে হবে বর্ণান্ধ পিতার জিনোটাইপ ক্ষয়েরটা। আচ্ছা, এখানে এত ছোট করে লিখেছে সি আর বোঝাও কিন্তু খুব মুশকিল। তাহলে দেখো এখানে বর্ণান্ধ পিতা বলছে এবং তার জিনোটাইপ হবে সি, এক্সের ওপরে সি আছে লক্ষ্য করেছো, আর ওয়াই আছে। দেখো সিটা কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না, এই যে যখন এটা দাগের মধ্যে তোমাদের চলে গেছে। হ্যাঁ, বর্ণান্ধতার জন্যে হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস, জানো যে সেখানে হচ্ছে বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে সি, হচ্ছে এক্সের মধ্যে সি থাকবে আর ওয়াই থাকবে। কারণ প্রথমেই তোমাকে বার করতে হবে যে পুরুষ কোনটা হবে। পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে। যখন বলেছে পিতা যখন বলেছে সঙ্গে সঙ্গে তোমাকে এক্স ওয়াইটা ভাবতে হবে, বাকি দুটো বাদ চলে গেল। ঠিক আছে, এবার দেখো বর্ণান্ধতার জন্য কি হয়, বর্ণান্ধতা স্বাভাবিক জিনটাকে সি প্লাস বলে ডিনোট করে, আর যেগুলো হচ্ছে বর্ণান্ধ জিন সেগুলোকে হচ্ছে কালার ব্লাইন্ড সি বলে ডিনোট করে। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা হবে কি না, এখানে প্রশ্নের উত্তরটা হবে এক্স সি ওয়াই, তার মানে ক্ষয়ের দাগের উত্তরটা হবে। খুব সাবধানে করতে হবে, বংশগতি বিদ্যাটা শক্ত এবং প্রশ্নের উত্তরগুলো শক্ত বলেই আমি ছাত্রছাত্রীদের আগে প্রথমেই বংশগতি বিদ্যার যে প্রশ্নের উত্তর সেগুলো আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। আর এই বইটাতে, বাণী সংসদের বইটা দেখলাম যে এই প্রশ্নের উত্তরগুলো যদি করা হয় তাহলে আর কোনো প্রশ্নের উত্তর করার দরকার হয়ে পড়ে না, কারণ এখানে সমস্ত মাধ্যমিকের প্রশ্নগুলোকেও ধরেছে এবং বাকি অন্যান্য সমস্ত রকমের প্রশ্ন ধারণা পরিষ্কার করার জন্য তোমাদের সব কিছু কিন্তু বলে দিয়েছে। এবার 1.4 প্রশ্নের উত্তর দেখো, যৌন ক্রোমোজোম সংশ্লিষ্ট রোগটি হলো, তাহলে বর্ণান্ধতাও হবে, আচ্ছা হিমোফিলিয়াও হবে, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া এটা কিন্তু হবে না। এবার
গয়ের উত্তরটা লক্ষ্য করে দেখো, বর্ণান্ধতাও হবে, হিমোপিলিয়াও হবে। তাহলে সব থেকে সঠিক উত্তর কোনটা হবে? গয়েরটা। তাহলে এখানে বর্ণান্ধতা যদি কেউ বলে উত্তরটা কিন্তু সঠিক, কিন্তু এখানে 4টে উত্তরের মধ্যে কোনটা সঠিক? দেখো এখানে বর্ণান্ধতা এবং হিমোপিলিয়া দুটোই আমাদের জানি যে সেক্স লিঙ্ক ডিজিজ বা হচ্ছে যৌন ক্রোমোজোম সংক্রান্ত রোগ। তাহলে বর্ণান্ধতা এবং হিমোপিলিয়া হবে। আর থ্যালাসেমিয়া প্রসঙ্গত জানো যে অটোজোম হচ্ছে বাহিত রোগ হয়। তাহলে এখানে উত্তরটা কত হবে? গয়েরটা। এক সংকর জননীর অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ, এটা কিন্তু খুব সহজ বলেছে, মনে রাখতে হবে। এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সের কি বলেছে? ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ মানে আমরা দেখে কি বুঝতে পারবো? জিনোটাইপ যদি আমরা জানি যে তাহলে জিনোটাইপ হয় 1:2:1, খুব মজার। এখানে জিনোটাইপের অনুপাতটাই কি না ফিনোটাইপটা হয়ে যাবে। কেন না এখানে লাল যে সন্ধ্যা মালতী ফুলটা হবে, আচ্ছা দুটো হচ্ছে মাঝামাঝি ক্যারেক্টারের হয়ে যাবে, অর্থাৎ গোলাপি হয়ে যাবে, আর একটা হচ্ছে তোমার সাদা হয়ে যাবে। তাহলে এখানেই দেখো ফিনোটাইপ অনুপাতটা কোনটা, যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে। ফিনোটাইপ অনুপাত মানে মনে রাখতে হবে বাইরে থেকে যে অনুপাতটা আমরা বুঝতে পারবো। আমি যখন প্রশ্নগুলো আলোচনা করব তখন তোমাদের পড়াটা আরও যাতে সুন্দর করে হয়ে যায় এবং যাতে তোমরা মনে রাখতে পারো, সেই জন্যে কোনটা ফিনোটাইপ অনুপাত কোনটা জিনোটাইপ অনুপাত এগুলো প্রসঙ্গত আমি আলোচনা করে দেবো খুব দ্রুত গতিতে। তাহলে ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখে যে বৈশিষ্ট্য বোঝা যায়। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে একটা আমরা লাল দেখব, দুটো হচ্ছে গোলাপি দেখব, একটা হচ্ছে সাদা দেখব। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে, কয়েক দাগের প্রশ্নের উত্তরটা হবে। তারপরে দেখো এ এবং বি থেকে গ্যামেট কতগুলো পাওয়া যাবে। তাহলে এবার লক্ষ্য করে দেখো, আমি পাশে গ্যামেটটা তোমাদের লিখে দিয়েছি, দেখো দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখো এর সঙ্গে বি একটা গ্যামেট হবে। আচ্ছা এবার ক্যাপিটাল এর সঙ্গে ক্যাপিটাল বি একটা গ্যামেট হবে। আচ্ছা আর একটা হবে দেখো স্মল এর সঙ্গে একটা স্মল বি হবে। আবার এই স্মল এর সঙ্গে হচ্ছে এই বিটা হবে। তাহলে কি হলো? 1 2 3 4 রকমের গ্যামেট কিন্তু তৈরি হবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম, যেহেতু ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল এর সঙ্গে বি একটা গ্যামেট হবে। আবার ক্যাপিটাল এর সঙ্গে একটা হচ্ছে এই দিকের বি একটা গ্যামেট হলো। আর একটা হচ্ছে এবার হচ্ছে স্মল এর সঙ্গে ক্যাপিটাল বি হলো একটা গ্যামেট। আবার স্মল এর সঙ্গে স্মল বি হলো আর একটা গ্যামেট। তাহলে কটা গ্যামেট উত্তর হবে? 4টে। দেখো যেখানে 4টে উত্তর দেওয়া আছে, গয়েরটা উত্তর হবে। বুঝতে পারলে তো? এবার 1.7 মেন্ডেলের এক সংখ্যক জননের F2 জনুতে কত শতাংশ মটর গাছ বেঁটে হয়? আচ্ছা এখানে মনে রাখতে হবে F2 জেনারেশনে কত শতাংশ মটর গাছ বেঁটে হয় বলেছে। মানে F2 জেনারেশন, তার মানে আমরা সেই মোনোহাইব্রিড ক্রসটা করার পরে যখন দেখানো হলো, তাহলে কি দেখেছো? যে 3টে লম্বা দেখতে পেয়েছিলাম আর একটা বেটে দেখতে পেয়েছিলাম, মনে আছে? বাইরে থেকে দেখে ফিনোটাইপ অনুপাত 3:1। তাহলে এখানে বেটে কোনটা হবে? কত সংখ্যক বেটে হয় না হচ্ছে গয়ের দাগের উত্তরটা হবে 25% বা 1/4। ঠিক আছে, এই উত্তরটা হবে। দুটি সংকর লম্বা মটর গাছের দেখো কি বলেছে? F1 জনুতে কি বলেছে? প্রশ্নের উত্তরগুলো খুব কাছাকাছি দেওয়া আছে, যার ফলে দেখতেও একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জেনারেশনে কতগুলি লম্বা মটর গাছ পাওয়া যাবে? তাহলে সংকরায়ন ঘটানো হচ্ছে কি না দুটি সংকর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি স্মল টি যদি হয় তাহলে কি হবে? কতগুলি বলেছে লম্বা মটর গাছ সংকরায়ন ঘটালে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। আচ্ছা সংকর লম্বা মটর গাছ কতগুলো পাওয়া যাবে? 50%। আচ্ছা এখানে তোমাদের ঠিক একদম মোনোহাইব্রিড ক্রসটাই বলে দিয়েছে, তুমি ভালো করে একটু লক্ষ্য করে দেখো। আমরা কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম জিনোটাইপটা যদি আমরা লক্ষ্য করি এক সংকর জননের, তাহলে একটা পেয়েছিলাম খাঁটি লম্বা, দুটো পেয়েছিলাম সংকর লম্বা, আর একটা পেয়েছিলাম কি খাঁটি বেটে। তাহলে এখানে সংকর লম্বা চেয়েছে, তাহলে সংকর লম্বা আমরা অর্ধেকটা পেয়েছিলাম। তাহলে এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে 50%। 50% মানে কত? অর্ধেক। হ্যাঁ খুব ভালো করে বুঝতে হবে। বংশগতি বিদ্যার যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, তোমাদের যতগুলো বিষয় টেনে পড়তে হচ্ছে, তার মধ্যে জটিল হচ্ছে এই বিষয়টা। সেই জন্য খুব ভালো করে পড়াশুনো করে তবে এই উত্তরগুলো করতে হবে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এটা খুব সহজ উত্তর, সন্ধ্যা মালতী উত্তর হবে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে, পারবে তো? সন্ধ্যা মালতীতে দেখা যায়।
আচ্ছা, তারপরে প্রশ্ন 1.10, হিমোফিলিক মাতার জিনোটাইপটি হলো, হিমোফিলিক মাতার মানে যে মা হিমোফিলিয়া আক্রান্ত। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রেখে দিতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের জিনোটাইপগুলো এখন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বারবার দিচ্ছে। আগে কি করা হতো, আগে এরকম দিত না। আগে তুমি তোমার চয়েস অনুযায়ী জিনোটাইপ ফিনোটাইপ এগুলো বুঝতে পারতে। আমি কালার ব্লাইন্ডটাকে সি ধরলাম, বা জিনোটাইপটাকে ধরলাম। সেই জন্যে তোমাদের আমি কি করলাম না হচ্ছে, দেখে নাও এইখানে আমি একটা ছকের মতন করে দিয়েছি। হ্যাঁ, সেই ছকের মতন করে দিয়েছি। এই ছকটা ভালো করে লক্ষ্য করে নাও, পরে ডিসপ্লের সাহায্যে দিয়ে দেবো। দেখো এখানে দেখো হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, রক্ত জমাট বাঁধে না। হ্যাঁ, তাহলে দেখো স্বাভাবিক হিমোফিলিয়ার ক্ষেত্রে স্বাভাবিক জিন হচ্ছে এক্স এর উপর ক্যাপিটাল এইচ, আর হিমোফিলিক হলে কি হবে, ক্যাপিটাল স্মল এইচ হবে আর স্মল এইচ হবে। এটা কিন্তু একটু মনে রেখে দিতে হবে কোনটা। তাহলে উত্তরটা কোনটা হবে, এক্স এর উপরে স্মল এইচ আর এক্স এর উপরে স্মল এইচ, যেহেতু কন্যা সন্তান এবং হিমোফিলিক। হিমোফিলিক মানে তাদের দুটো জিনের মধ্যে একটা কিন্তু স্বাভাবিক নয়, দুটোই হিমোফিলিক জিন। সেই জন্যে এই প্রশ্নের উত্তরটা হবে এক্স এইচ আর হচ্ছে এক্স স্মল হাতের এইচ। এই যে দেখো হিমোফিলিক বলে আমি ক্রস চিহ্ন করে দিয়েছি, হ্যাঁ কন্যা, তাহলে এই উত্তরটা তোমাদের হবে। আমি এটাকে লিখে দিয়েছি, পরে আমি এটা ডিসপ্লে সাহায্যে দিয়ে দেবো, কী করে তোমরা মনে রেখে দেবে হিমোফিলিক এই যে ঘটনাগুলোর ক্ষেত্রে আর কি। আর এক্ষেত্রে কিন্তু জিনোটাইপটা মনে রাখতে হবে তোমাদের, বারবার করে হচ্ছে আমি লিখে দেবো যে কোন কোন ক্ষেত্রে, মাধ্যমিকেও দিয়ে দিচ্ছে যে কোনটা কার জিনোটাইপ, সেটা দেখে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে হবে। আগে কিন্তু ওরকম ছিল না। আগে তোমরা তো আমাদের ইচ্ছা অনুযায়ী জিনোটাইপ এবং ফিনোটাইপ এগুলো সব আমরা নিজেরা নিয়ে নিতে পারতাম। তাহলে পিতা ও থ্যালাসেমিয়ার দম্প আছে, দাঁড়াও কী বলেছি, হিমোফিলিক মাতার জিনোটাইপটি হলো, তাহলে গয়ের দাগের উত্তরটা হবে, দেখতে পেয়েছো আমি স্কেলের সাহায্যে করে দিয়েছি, গয়ের দাগের উত্তরটা হবে ক্যাপিটাল এক্স স্মল এইচ, ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার স্মল এইচ। স্মল এইচ মানে হিমোফিলিক জিনটাকে ডিনোট করছে। পিতামাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবেন তার থ্যালাসেমিয়া আক্রান্ত সম্ভাবনা কত। দেখো এটাও কিন্তু খুব ভালো করে প্রশ্ন, বলেছিলাম যে দুবার করে পড়বে, আর একবার পড়ছি দেখো। পিতামাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তাহলে কি বলেছে, পিতামাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। দেখো আমি তোমাদের বই থেকেই একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দাগ দিয়ে রেখেছি তোমাদের জন্য আর কি। দেখো এখানে বাবা মা, দেখো বাবা মা উভয়ই বাহক থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিয়া বাহক হলো তাহলে কি, তাহলে থ্যালাসেমিয়া নয় হচ্ছে লালটা, আর হচ্ছে থ্যালাসেমিক হলে কালো চিহ্নটা, বুঝতে পেরেছো। আর বাহক হলে অর্ধেক কালো অর্ধেক হচ্ছে তোমার লাল, এই চিহ্নটা দিয়ে দেখো ডিনেট করেছে, খুব ভালো করে চকের মধ্যে দেখিয়ে দিয়েছে। সেই জন্য তোমাদের একটা ডিসপ্লে সাহায্যে দেখিয়ে দিলাম। দেখো এখানে বাবা মা উভয়ই বাহক। থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্ত প্রশ্ন ধারণা যাতে পরিষ্কার হয় তার জন্য ছাত্রছাত্রীদের আমি বলে দিচ্ছি। এখানে 1.11 যে প্রশ্নটা ছিল বাবা মা উভয়ই বাহক, তার মানে বাবার বাহক হলে একটা তার জিন থাকবে স্বাভাবিক জিন ক্যাপিটাল এ, আর স্মল জিন হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। আবার পিতার ক্ষেত্রে থ্যালাসেমিয়া বাহক হচ্ছে ক্যাপিটাল, থ্যালাসেমিয়া বাহক ক্যাপিটাল এ আর স্মল এ। বাহক কেন না, একটা জিন স্বাভাবিক ক্যাপিটাল এ আর স্মল এ হচ্ছে থ্যালাসেমিক। তাহলে এখানে যদি তাদের ক্রস করানো হয় বাবা মার ক্ষেত্রে, তখন যখন সন্তান সন্ততি হবে স্বাভাবিক হবে, দেখা যাচ্ছে একটা স্বাভাবিক অর্থাৎ ক্যাপিটাল এ, বাহক দেখা যাচ্ছে একদিকটা ক্যাপিটাল এ একটা স্মল এ বাহক, আর আরেকটা বাহক হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ। থ্যালাসেমিক হয়ে যাচ্ছে একজন, অর্থাৎ স্মল এ। তাহলে আমরা কি দেখলাম না, বাবা মা যদি উভয়ই বাহক হয় তাহলে সন্তান সন্ততিদের মধ্যে স্বাভাবিক হবে একজন, বাহক হবে দুজন পুত্র, আর একজন কন্যা হবে থ্যালাসেমিক। তাহলে এখানে প্রশ্ন ছিল যে কতগুলো বাহক হবে কন্যা। তাহলে কন্যা যদি থ্যালাসেমিক হয় আক্রান্ত, প্রশ্ন যদি এরকম থাকে তাহলে 25% থ্যালাসেমিক হবে। কন্যা কতগুলো স্বাভাবিক হবে, 25%। বাহক পুত্র কত পার্সেন্ট হবে, 50%। এটা গেল এক ধরনের ক্রসের, যেখানে বাবা মা উভয়ই বাহক। এবার বাবা মা যদি, এটাও আমি আলোচনা করে দিচ্ছি, বাবা মা উভয়ে একজন থ্যালাসেমিক,
অন্যজন বাহক। তাহলে এখানে ধরে নিলাম মা থ্যালাসেমিক। থ্যালাসেমিক মানে স্মল এ, বাবা বাহক মানে ক্যাপিটাল এ স্মল এ। 3 নম্বর পরীক্ষাটা আমি বলছি। তাহলে এখানে বাহক হবে একজন কন্যা, থ্যালাসেমিক হবে পুত্র, বাহক হবে একটি পুত্র ক্যাপিটাল এ স্মল এ, আর একটি কন্যা হবে থ্যালাসেমিক। এটা বাবা মা একজন থ্যালাসেমিক হলে তখন আমরা এরকম পাবো। বাবা মা উভয়ই থ্যালাসেমিক, এখানে আর কিছু নেই কো। ক্রস থেকে প্রত্যেকেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সন্তানই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যাবে। আর একদম প্রথম পরীক্ষাটায় আমরা লক্ষ্য করি মা স্বাভাবিক। স্বাভাবিক মানে ক্যাপিটাল এ। আচ্ছা, থ্যালাসেমিয়ার যে বংশগত রোগটা সেটা সবসময় মনে রাখতে হবে অটোজোম বাহিত রোগ। অটোজোম বাহিত রোগ হলে সেক্ষেত্রে বাবারও ভূমিকা যেরকম মায়েরও ভূমিকা ঠিক সেরকমই থাকবে। তাহলে এখানে মা স্বাভাবিক ক্যাপিটাল এ, বাবা হচ্ছে বাহক, তার মানে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ। এবার তাদের মধ্যে যদি দেখা যায় তাহলে স্বাভাবিক হবে ক্যাপিটাল এ, তারপরের জন হচ্ছে বাহক। আমি 1 নম্বর পরীক্ষাটার কথা বলছি। বাহক হচ্ছে পুত্র, আর একটা পুত্র স্বাভাবিক ক্যাপিটাল এ, আর একজন বাহক কন্যা হচ্ছে প্রথম পরীক্ষাটার ক্ষেত্রে। তাহলে পরীক্ষা নম্বর 1-এ 50% সন্তান হচ্ছে বাহক। আমরা লক্ষ্য করলাম যে একজন পুত্র একজন কন্যা হচ্ছে বাহক, 50% সন্তান হচ্ছে স্বাভাবিক। প্রথম পরীক্ষাটা খুব ভালো করে এই ছকটার সাহায্যে দেখা যাচ্ছে এবং এই বইটাতে খুব সুন্দর করে দিয়েছে। থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ছকটা করলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর পরীক্ষা যেটা আমাদের প্রশ্নে ছিল, 2 নম্বর পরীক্ষাতে আমরা কি দেখলাম 50% সন্তান বাহক। দেখা গেল পুত্র যদি হয় তাহলে এখানে পুত্র হচ্ছে কত না 50% সন্তান বাহক, 25% সন্তান থ্যালাসেমিক, 25% সন্তান স্বাভাবিক হবে দ্বিতীয় পরীক্ষায়। আমরা দেখছি দ্বিতীয় পরীক্ষাটার ক্ষেত্রে। তৃতীয় পরীক্ষাটাতে আমরা লক্ষ্য করলাম কি 50% বাবা মা একজন থ্যালাসেমিয়া অন্যজন বাহক। তাহলে এই ক্ষেত্রে 3 নম্বর পরীক্ষাটাতে 50% সন্তান থ্যালাসেমিক, 50% সন্তান হচ্ছে বাহক 3 নম্বর পরীক্ষাটা। আর 4 নম্বর পরীক্ষাটাতে 100% সব সন্তানই থ্যালাসেমিক। থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ, প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। প্রচ্ছন্ন জিন গঠিত মানে যদি একটা স্বাভাবিক থাকে জিন থ্যালাসেমিক, আর একটা থ্যালাসেমিয়া যদি জিনটা যদি মানে নর্মাল থাকে, একটা জিন যদি স্বাভাবিক হয় থ্যালাসেমিয়ার, আর একটা জিন যদি থ্যালাসেমিয়া আক্রান্ত যদি জিন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচ্ছন্ন থাকার জন্য সেই রোগটা প্রকাশিত হবে না, বাহক হয়ে যাবে। এক্ষেত্রে লক্ষ্য করছি আমরা যখনই দ্বিতীয় পরীক্ষাটার ক্ষেত্রে আমি আর একবার বলে দিচ্ছি, দ্বিতীয় পরীক্ষাটার ক্ষেত্রে বাহক তাহলে কতগুলো হলো, বাহক হচ্ছে 50%, মাঝখানে দুটো আমরা দেখছি বাহক, তার মানে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, আর একটা ক্যাপিটাল এ একটা স্মল এ। তাহলে এখানে বাহক হলো কিন্তু রোগটা প্রকাশিত হলো না। কেন হলো না? না যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা কিরকম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? না অটোজোমের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর স্বাভাবিক হলে দুটোই ক্যাপিটাল এ হবে। তাহলে স্বাভাবিক হলে দুটো ক্যাপিটাল এ হবে, আর থ্যালাসেমিক হয়েছে 2 নম্বর পরীক্ষাটাতে, সেক্ষেত্রে একটি সন্তান হচ্ছে 25% আমরা দেখলাম কি না দুটো ক্যাপিটাল মানে দুটো হচ্ছে স্মল এ, থ্যালাসেমিয়া আক্রান্ত দুটো স্মল এ 2 নম্বর পরীক্ষাটাতে। এই পরীক্ষাগুলো খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে। আমি দ্রুততার সঙ্গে আরেকবার ছকটা আমি বলে দিচ্ছি। পরীক্ষা নম্বর 1, বাবা মা একজন বাহক অন্যজন স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে প্রথম পরীক্ষাতে দেখা গেল ক্রস করলে কি না 50% সন্তান বাহক 50% সন্তান স্বাভাবিক। পরীক্ষা নাম্বার 2, বাবা মা উভয়ই বাহক, 50% সন্তান বাহক, 25% সন্তান থ্যালাসেমিক, 25% সন্তান হচ্ছে স্বাভাবিক। পরীক্ষা নাম্বার 3, 50% 3 নম্বর পরীক্ষা, বাবা মা একজন থ্যালাসেমিক অন্যজন বাহক। তাহলে এখানে 50% সন্তান হচ্ছে থ্যালাসেমিক, 50% সন্তান হচ্ছে বাহক। 3 নম্বর পরীক্ষাটার কথা বললাম। আর 4 নম্বর পরীক্ষাটার কথা আমরা বললাম কি বাবা মা যদি উভয়ই থ্যালাসেমিক হয়, যেটা স্বাভাবিক ক্ষেত্রে হয় না আর কি, তাহলে ছেলে মেয়ে সমস্ত 100% সন্তানই থ্যালাসেমিক হবে। থ্যালাসেমিয়া অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। এটা কিন্তু মনে রাখতে হবে লিঙ্গ সংযোজিত নয়। এই রোগে থ্যালাসেমিয়ার স্বাভাবিক অ্যালিল কোনটা না হচ্ছে ক্যাপিটাল এ
আর থ্যালাসেমিক অ্যালিল মানে স্বাভাবিক অ্যালিল হচ্ছে ক্যাপিটাল এ, আর থ্যালাসেমিক অ্যালিল হচ্ছে স্মল এ। তাহলে থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্ত প্রশ্নের মাধ্যমিকে যতগুলো প্রশ্ন পড়ে এই ছকটা পড়লেই কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কিন্তু এখানে অঙ্কগুলো কষে উত্তর বার করতে হবে, যে কোনো একটা উত্তর বলে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তা নয়। সেই জন্যে বংশগতির যদি এরকম কোনো প্রশ্ন পড়ে, আমার সাজেশান হচ্ছে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে নেবে, করে নেওয়ার পরে তারপরে বংশগতির যদি কোনো শর্ট প্রশ্ন এরকম থাকে তার সমাধানটা করবে। নাহলে কী হবে, প্রচুর সময় চলে যাবে, সেক্ষেত্রে তোমাদের টাইম প্রেসারে পড়ে যাবে। টাইম প্রেসারে পড়লে তখন অনেক ক্ষেত্রে ভুল উত্তর চলে আসে। একের দাগের 12টা ভালো করে লক্ষ্য করে দেখো, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। দেখো 4টে উত্তর আছে, 4টে উত্তরের মধ্যে কালো তার মানে ক্যাপিটাল বি থাকতেই হবে। ক্যাপিটাল বি প্রথমটাতে আছে আর হচ্ছে দ্বিতীয়টাতে আছে, ক এবং ক্ষয়েতে আছে, কিন্তু গ এবং ঘয়েতে কোনো কালো মানে ক্যাপিটাল বি নেই কো, তাহলে ঘ এবং ঘটা হবে না কালো বর্ণটার জন্য, তাহলে প্রথম দুটো বাদ গেল। এবার ক এবং ক্ষয়ের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, অমসৃণ বলেছে বা কর্কশ, অমসৃণ বা কর্কশের ক্ষেত্রে ক্যাপিটাল আর জিনটা থাকবে। এবার লক্ষ্য করলে দেখা যাবে ক এবং ক্ষয়ের মধ্যে ক্যাপিটাল আর আছে কোনটাতে, লক্ষ্য করলে দেখা যাবে ক এর মধ্যেই কিন্তু ক্যাপিটাল আর আছে। দেখো প্রথমটাতে ক্যাপিটাল আর আছে, তারপরের যে ইয়েটাতে সেখানটাতেও কিন্তু ক্যাপিটাল আর আছে। অতএব তাহলে কালো কর্কশ এর ক্ষেত্রে বা কালো অমসৃণের ক্ষেত্রে, অমসৃণ বা কর্কশের ক্ষেত্রে কিন্তু জিনোটাইপটা এরকম হবে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এখানে তোমাদের একবার ছকটার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ছকটা ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। আচ্ছা এইখানে দেখো কালো কর্কশ বা কালো অমসৃণের ক্ষেত্রে গ্যামেটগুলো কিরকম হচ্ছে একটু লক্ষ্য করলে দেখা যাবে, কালো কর্কশ আমরা দেখতে পাচ্ছি বা কালো অমসৃণ, তাহলে ক্যাপিটাল বি একটা থাকছে, আর একটা হচ্ছে রাফের জন্যে মানে কর্কশের জন্যে ক্যাপিটাল আর থাকতে হচ্ছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল আর। তাহলে এখানে উত্তর, তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে, কয়ের দাগের উত্তরটা হবে সঠিক উত্তর। একের দাগে 13টা নিচের কোন দুটিকে মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? এটা খুব সহজ প্রশ্ন, একটু পারলেই বুঝতে পারবে যে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন। দেখো এখানে দেখো দেয়া আছে, অনেকগুলো প্রশ্ন আছে, আমি আর যাচ্ছি না, দুটোটা দেখো, কান্দের দৈর্ঘ্য খর্ব রিসেসিভ ক্যারেক্টার, বীজের আকার কুঞ্চিত এটাও হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। বাকি কিন্তু যেগুলো আছে তার মধ্যে দেখবে একটা হয়তো তোমার প্রকট আর একটা প্রচ্ছন্ন, তার মানে সঠিক উত্তরটা হবে কোনটা, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং বীজের আকার কুঞ্চিত। তারপরে প্রশ্ন 1.14 মেন্ডেলের এক সংকর ক্রসের F2 জিনোটাইপের অনুপাত হলো। F2 জিনোটাইপের মানে এক সংকর জননের F2 জিনোটাইপ অনুপাত, এটা তো খুব সহজ। এক সংকর জননে F2 যে জিনোটাইপ অনুপাত হয় আমরা প্রত্যেকেই জানি যে একটা হচ্ছে খাঁটি দৈর্ঘ্য লম্বা যুক্ত উদ্ভিদ হবে, দুটো সংকর লম্বা উদ্ভিদ হবে, আর একটা খাঁটি বেটে যুক্ত উদ্ভিদ হবে। পারবে তাহলে? এটাও পড়েছিল মাধ্যমিকের 18 এবং 19 সালে, এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা একটু পড়াশুনো হয়তো একটু পিছিয়ে আছো তারা কিন্তু এই মাধ্যমিকের প্রশ্নগুলো করবে। অনেক সময় মাধ্যমিকের প্রশ্নগুলো রিপিট করে দেয়, হ্যাঁ, মানে আবার যে সালটা গত বছরটা বাদ দিয়ে মাধ্যমিকের অন্যান্য প্রশ্নগুলো যদিও শর্ট প্রশ্ন রিপিট করার কোনো সুযোগ থাকে না, কিন্তু তবুও মাঝে মাঝে দিয়ে দেয়, তাই মাধ্যমিকের প্রশ্নগুলো খুব ভালো করে করবে। 1.15 প্রদত্ত কোন জিনোটাইপের উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। দেখো প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস মানে দুটো একই রকম দেখতে হবে, হ্যাঁ, তাহলে এটা তোমাদের স্থির করতে হবে কোনটা হোমোজাইগাস। দেখো এইখানে আমি লিখে দিয়েছি। এবার দেখো তোমাদের যদি অন্য কোনো হতো তাহলে প্রশ্নের ভুল উত্তরটাই তোমাদের দিয়ে দিত, হ্যাঁ। এখানে দেখো 4টে প্রশ্নের উত্তরের মধ্যে কোনোটাই কিন্তু হবে না। দেখো গ এবং ঘ দুটো প্রশ্নের উত্তর দেখেছো, ছাপতে গিয়ে ভুল করেছে, একই রকম লিখে ফেলেছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর দেখেছো, ক্যাপিটাল বি স্মল বি দুটো প্রশ্নের উত্তর একই হবে না, গ ঘ তো আলাদা হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে, আমি লিখে দিয়েছি পাশে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, কারণ এই দুটোই তো একই রকম, সেই জন্য এটা হচ্ছে কি হোমোজাইগাস জিনোটাইপ দুইটির হচ্ছে কি বলেছে
হোমোজাইগাস, তা হচ্ছে স্থির করতে হবে। হোমোজাইগাস মানে এর মধ্যে আর অন্য কিছু থাকলে চলবে না। দেখো তুমি প্রত্যেকটা লক্ষ্য করো, দাও ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি আছে, ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর আছে, তাহলে এইগুলো তো হেটারোজাইগাস হয়ে গেল। তাহলে হোমোজাইগাস বলেছে, হোমোজাইগাস হলে সঠিক উত্তরটা হবে ক্যাপিটাল বি আর আর। বোঝা গেল? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো 1.16, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনুতে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর এবং এই দুটি সংখ্যার অনুপাত কত? এটাও কিন্তু খুব শক্ত প্রশ্ন, খুবই শক্ত প্রশ্ন। তো আগে তোমাকে মেন্ডেলের জিনোটাইপের যে অনুপাত সেটা তোমাকে বার করে নিতে হবে, হ্যাঁ, দ্বিসংকর জননের ক্ষেত্রে। এবং দ্বিসংকর জননের ক্ষেত্রে যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম, ভিডিওটাতেও বলে দিয়েছি, তারা কিন্তু এই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্নে অ্যাটেম্প করবে, কারণ এই প্রশ্ন খুব বেসিক জিনিস না জানলে কিন্তু উত্তর করতে পারবে না। এই অংশগুলো একটু শক্ত, হ্যাঁ, সেই জন্যে পড়লে খুবই সহজ, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই প্রশ্নের উত্তরগুলো একটু অ্যাভয়েড করা, কারণ আরও তো প্রশ্নের অপশান থাকবে, তোমরা কেন এই প্রশ্নের জন্য কেন তোমরা সময় দেবে বা কেনই তোমরা সময় লাগবে। এবং যদিও করো সেক্ষেত্রে হচ্ছে তোমরা লাস্টের দিকে করবে। যারা খুব ভালো পড়াশুনোয় তারা কিন্তু এই বংশগতির প্রশ্নের উত্তর করবে এবং তারা বুঝিয়ে দেবে যে টিচারকে, যারা এক্সামিনার তাদের বুঝিয়ে দেবে যে আমরা ভালো করে পড়াশুনো করেছি এবং জানি। দেখো এখানে দেখো জিনোটাইপ অনুপাত, দেখো ওখানে কি বলেছিল, ক্যাপিটাল বি আর আর, এখানে 1 হচ্ছে, স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, দেখো এখানে 4। হ্যাঁ, তোমাদের প্রশ্নে চেয়েছিল ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর অনুপাত, তাহলে এখানে 4:1 অনুপাতটা হবে। আমি তোমাদের প্রশ্নের উত্তরটা আর কি ছক থেকে দিয়ে দিলাম। এই বইয়ের ছকগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, তা সেই ক্ষেত্রে দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো, খুব শক্ত প্রশ্ন এটা কিন্তু ছিল। গিনিপিগের দ্বিসংকর জননের ক্যাপিটাল বি স্মল বি এর অনুপাতটি কোনটা হবে? 4:1 কিন্তু উত্তর হবে। এটাও কিন্তু মাধ্যমিক 23-এর প্রশ্ন পড়েছিল। আমি বলেছিলাম মাধ্যমিক সালের প্রশ্নগুলো জিনোটাইপগুলো জানতে হচ্ছে এবং তারা কিন্তু সরাসরি প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে, আগে যেটা ছিল না। 1.17, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত কোনটি? তাহলে দেখো অসম্পূর্ণ প্রকটতা মানে এখানে কিন্তু কোনো ডমিনেন্টের ব্যাপার থাকবে না। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিসংকর জননের জিনোটাইপ এবং ফিনোটাইপ কোনটি? দেখো এখানে একটু ভুল হয়ে গেল, দেখেছো প্রশ্নটার মধ্যেই ভুল দিয়েছি। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এটা দ্বিসংকর জননের পরিবর্তে হবে এক সংকর। দেখো এটা ঠিক করে নিও, এক সংকর জননের, এরকম প্রশ্নে অনেক কিন্তু ভুল থাকে। দেখো ওইখানেটা লিখে দেওয়া হলো, এক সংকর জননের F2 জনুতে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত কত হবে? এক সংকর জননের F2 জেনারেশনে কি জিনোটাইপও যা হবে ফিনোটাইপও তাই হবে। কেন? এখানে জিনোটাইপ ফিনোটাইপটা আমরা দেখে আলাদা করতে পারছি না, মানে আগে যেমন ডমিনেন্টের ক্ষেত্রে যেমন আলাদা করতে পারছিলাম না, 3খানা লম্বা উদ্ভিদ হয়ে যাচ্ছিল, এখানে কি, এখানে হচ্ছে একটা তোমার সাদা অসম্পূর্ণ প্রকটতা মানে কি, সেখানে হচ্ছে তোমার যেটা তোমার প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হচ্ছে না, আর কিচ্ছু নয়। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা যদি প্রকাশিত না হয় তাহলে কি হবে? মাঝামাঝি একটা ক্যারেক্টারের চলে আসবে। তাহলে মাঝামাঝি ক্যারেক্টার হলে আমরা তো দেখেই তাদের চিনতে পারবো, তাহলে জিনোটাইপ অনুপাত এবং ফিনোটাইপ অনুপাত একই হবে। আবার বলছি শোনো এটা ভালো করে মন দিয়ে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে বাইরে থেকে দেখে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাতটা এক হবে। কারণ কি, যদি ডমিনেন্ট হতো তাহলে 3টে আমরা লম্বা উদ্ভিদ পেতাম, হ্যাঁ, বা 3টে হয়তো কালো, যদি তোমার মনোহাইব্রিড ক্রস করো কালো হচ্ছে গিনিপিগ পেতাম, তাহলে তো কালোর মধ্যে আমরা বুঝতে পারতাম না। কিন্তু অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে সন্ধ্যামালিতে আমরা কি দেখেছি না, ওখানে লাল ফুলের সঙ্গে যদি সাদা ফুলের ক্রস ঘটানো হয় তাহলে লাল তো একটা থাকছেই, আবার হচ্ছে লাল এবং সাদার মাঝামাঝি গোলাপি বর্ণ হচ্ছে, আবার হচ্ছে একটা সাদা হচ্ছে, তাহলে কি হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাতটা কিন্তু এক হচ্ছে। তাহলে অসম্পূর্ণ প্রকটতা এখানে ভুল হয়েছে, এক সংখ্যক জনের অনুপাতটি হবে 1:2, একটা লাল দুটো গোলাপি আর হচ্ছে একটা হচ্ছে তোমার সাদা। এটাও কিন্তু মাধ্যমিকে পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1917 আর হচ্ছে 2000, মানে 2017 এবং 2023 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। আচ্ছা, 1-18, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো সঠিক জোটটি নির্বাচন করো, এখানে দেখো
অনেক কিছু বলে দিয়েছে। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো, দেখো একদম প্রথম প্রশ্নের উত্তরটাই ছিল ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো 22টা এ আর একটা এক্স। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো আমি এইখানটাতে করে তিলকের গ্যামেটে বর্তমান সেক্স ক্রোমোজোম হলো, তাহলে দেখেছো গ্যামেটের সেক্স ক্রোমোজোম তাহলে কি হলো, সেক্স ক্রোমোজোম ছিল একটা এক্স। এইখানে দেখো ডিম্বাণু বলেছে, তার মানে গ্যামেট, খেয়াল রাখতে হবে ডিম্বাণু মানে গ্যামেট। গ্যামেটে স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস বলে দিয়েছিলাম, ওখানে আমি যখন বলেছি ভালো করে লক্ষ্য করবে শুনবে যে 22টা হচ্ছে অটোজোম থাকবে আর একটা হচ্ছে এ। তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো এখানেও ঠিক একই রকম, এখানে 22টা অটোজোম প্লাস এ স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো। দেখো ওখানে আমি বলার সময় আমি একটু বলে লিখে দেওয়ার চেষ্টা করেছিলাম, এখানে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমি এই জায়গাটাতে লিখে দিয়েছিলাম যখন এই প্রশ্নের উত্তরটা করি, দেখো এখানে এই প্রশ্নটা আসলো। এই প্রশ্নগুলো করলে কিন্তু আর কোনো প্রশ্ন আটকাবে না। তোমরা যারা একটু পড়ছো ভালো করে, হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করলে কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর আটকাবে না। বইটাতে এমনি যেমন কিছু কিছু জিনিস ডেসক্রিপশান খুব ভালো করেছে, সাথে সাথে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দিয়েছে। ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হতো হয়ে গেল। আচ্ছা, অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো, এটা খুব সহজ, এটা পারবে প্রত্যেকে, মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি, হিমোফিলিয়া এবং হচ্ছে কালার ব্লাইন্ডনেস, দুটোই তো হিমোফিলিয়া এবং হচ্ছে হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস বর্ণান্ধতা। তাহলে দেখো এটা সি বর্ণমালার প্রথমের দিকের অক্ষর। আর থ্যালাসেমিয়া মনে রাখবে, যদি ভুলে যাও যে কোনটা তিনটের মধ্যে কোনটা এক হলো, থ্যালাসেমিয়া হচ্ছে অনেক দূরে, তাহলে থ্যালাসেমিয়াটা হচ্ছে অটোজোমাল হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, মনে রাখো, একটু মুখস্থ করলেই হয়ে যাবে। থ্যালাসেমিয়া যদি ভুলে যাও সেক্ষেত্রে মনে রাখার জন্য বললাম যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ক্যারেক্টার, এটা হচ্ছে কি না টিটা অনেক দূরে আছে, তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা মনে রাখতে হবে অটোজোমাল ক্যারেক্টার। আর রাতকানাটা দেখো এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু ঠিকই হয়নি, এখানে দিয়ে দিয়েছে রাতকানা হচ্ছে কোনো ক্রোমোজোম গঠিত রোগই নয়। রাতকানা রোগটা কেন হয় মনে আছে, আমি বলে দিচ্ছি। রাতকানা রোগটা হয় ভিটামিন এ এর অভাবে, ক্লাস 9-এ পড়ে এসছো। রাতকানা রোগটা হবে ভিটামিন এ এর অভাবে, এটা পর্ষদ প্রদত্ত প্রশ্ন। এখানে এমন একটা রোগ দেওয়া উচিত ছিল যেটা এই তিনটে ক্রোমোজোমাল ডিজিজ। যাই হোক, প্রশ্নের উত্তর যেরকম করেছে এটা দেওয়াটা ঠিক হয়নি, এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। মানুষের অটোজোম থাকা জিনের দ্বারা মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, খুব ভালো করে পড়তে হবে। মানুষের অটোজোমের জিন দ্বারা, তাহলে অটোজোম বলেছে দেখো, কানের থ্যালাসেমিয়া অটোজোমাল, কানের লতি অটোজোমাল, রোলার জিভ অটোজোমাল, তাহলে ব্যতিক্রম কোনটা, হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়ার উত্তরটা হবে। বাণী সংসদের বই থেকে আমরা অনেকটাই প্রশ্ন আলোচনা করলাম। যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আরও নতুন নতুন প্রশ্ন আমি তোমাদের জন্য যদি জানতে চাও তাহলে বলে দেবো, নতুন কোনো কৌতূহল উদ্দীপক যদি কোনো জিনিস জানতে চাও তাহলে আমরা বলে দেবো। আর তোমাদের যদি কোনো পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, একটু মন দিয়ে পড়ো, অবশ্যই পারবে। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্যে। সবাই খুব ভালো থেকো।